তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ফিজিওলজির একটা চ্যাপ্টার, দ্যাট ইজ রেনাল ফিজিওলজি অ্যান্ড রেনাল ফাংশন টেস্ট। তার সঙ্গে পড়াবো এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে কি ধরনের কোশ্চেন এসেছিল বা এই বছরে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আমি যখন ফিজিওলজি পড়াবো তখন তার সঙ্গে সঙ্গে একটু অ্যানাটমিটাও একটু বলে দেবো, ঠিক আছে? খুব সহজে বলে দেবো যাতে ফিজিওলজির সঙ্গে সঙ্গে রেনাল অ্যানাটমিটাও কভার হয়ে যায় এবং কিরকম ধরনের কোশ্চেন অ্যানাটমি থেকে আসতে পারে তারও একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে এই চ্যাপ্টারটা পড়লে। আমি ফিজিওলজিটা বাকি ছিল, আমি আস্তে আস্তে এবার ফিজিওলজিটা পুড়িয়ে দেবো। কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, তো যতগুলো ফিজিওলজি চ্যাপ্টার রয়েছে তার মধ্যে থেকে আমি হরমোন পড়িয়ে দিয়েছিলাম, কিছু মেটাবলিজম পড়িয়েছিলাম এবং রেনাল ফিজিওলজি আজকে পড়াচ্ছি। এইগুলো থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন বেশি আসে। কার্ডিওভাস্কুলার সিস্টেম বা নার্ভাস সিস্টেম থেকে সেরকম কোনো কোশ্চেন এতদিনে আসেনি। যাই হোক, আমি পুরোটাই পড়িয়ে রাখবো। তো প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যানাটমি অফ ইউরিনারি সিস্টেম। কিছুই নয়, জাস্ট কি 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 পড়তে হবে। এখানে কিডনি পড়তে হবে, কিডনি যে স্ট্রাকচার রয়েছে সেটা পড়তে হবে, রেনাল ভেন, রেনাল আর্টারি যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সব পড়তে হবে, ইউরেটার, ওকে, ব্লাডার, ইউরেথ্রা। এটা একটা জেনারেল অ্যানাটমি অফ আওয়ার এক্সক্রিটরি সিস্টেম। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো কিরকম কোশ্চেন বিগত বছরগুলোতে এসেছিল। খুব সিম্পল একটা কোশ্চেন, বলছে অল অফ দ্য ফলোইং স্ট্রাকচার লাইজ ইন দ্য রেনাল মেডুলা এক্সেপ্ট। দু রকম জায়গা রয়েছে। আমি যখন তোমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড নিয়ে পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে দুটো লেয়ার থাকে, তেমনি কিডনিরও দুটো লেয়ার আছে। একটা লেয়ারকে বলা হয় কটেক্স আর একটা লেয়ারকে বলা হয় মেডালা। তাহলে দিস ইজ কটেক্স অ্যান্ড দিস ইজ মেডালা। তাহলে বলছে অল অফ দ্য ফলোইং স্ট্রাকচার লাইজ ইন দ্য রেনাল মেডালা। তাহলে রেনাল মেডালাতে কি কি থাকে দেখে নেওয়া যাক। ছবিটি দেখতে পাচ্ছ কি কি থাকে বা কি কি থাকে না। তাহলে বলো এটা কোনটা কারেক্ট অ্যান্সার হবে। অপশন কি কি রয়েছে? জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, লুপ অফ হেনলি, কালেক্টিং ডাক্ট এবং ভাসা রেক্টা। কোনটা এখানে কারেক্ট হবে? ছবি দেখে বলো, ছবি দেখেই বলতে হবে। অ্যানাটমি ম্যাক্সিমামটাই মুখস্থ থেকে ছবি দেখে বলতে হবে। কি মনে হচ্ছে ছবি দেখে, কি মনে হচ্ছে কোন জিনিসটা মেডুলা পোর্শনে নেই, কোনটা মেডুলা পোর্শনে আছে? তো সেইগুলো জানলে মোটামুটি এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে, তাই তো? তাহলে বলে ফেলো কোনটা থাকে না। আচ্ছা, হ্যাঁ, তাহলে জাস্টা গ্লোমেরুলার অ্যাপারেটাস, জাস্টা গ্লোমেরুলার অ্যাপারেটাস কোথায় থাকে? এটা কিন্তু থাকে কর্টেক্সে। তাহলে দেখে নেওয়া যাক যে কর্টেক্স যে পজিশন, অর্থাৎ রেনাল যে কর্টেক্স, এই রেনাল কর্টেক্সে কি কি স্ট্রাকচার থাকে। ছবি দেখেই বোঝা যাচ্ছে কর্টেক্স। কর্টেক্সে কি কি থাকে? প্রথম যেটা সেটা হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। একটা হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এটা খুব ইম্পর্টেন্ট একটা রেনাল সিস্টেমের মধ্যে একটা অ্যাপারেটাস। এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপারেটাস, ব্লাড প্রেশার মেনটেন করতে হেল্প করে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। দু নম্বর হচ্ছে আর কি কি রয়েছে দেখো, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল কোন জায়গাটায় থাকে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল কোন জায়গাটায় প্রেজেন্ট থাকে? কর্টেক্সে থাকে না মেডুলায় থাকে? কি দেখে মনে হচ্ছে? কনভলিউটেড টিউবিউল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, বা যেটাকে সংক্ষেপে বলা হয় পিসিটি। কি মনে হচ্ছে দেখে? দেখো পিসিটি কোথায় রয়েছে? দেখো প্রক্সিমাল টিউবিউল, প্রক্সিমাল টিউবিউল কনভলিউটেড স্ট্রেট, অর্থাৎ এটা কিছুটা পোর্শন কর্টেক্সে রয়েছে আবার কিছুটা পোর্শন মেডুলাতে রয়েছে। বোঝা গেল? তাহলে কর্টেক্সের মধ্যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের কিছুটা পার্ট থাকছে, আবার মেডুলাতেও থাকছে। কর্টেক্সে আর কি থাকছে? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। তাহলে 3 নম্বর হচ্ছে ডিস্টাল
কনভলিউটেড টিউবিউল আর বোম্যান ক্যাপসুল গ্লোমেরুলাস এগুলো তো আমাদের রেনাল কর্টেক্সেই থাকছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। 2 নম্বর হচ্ছে, 4 নম্বর হচ্ছে বোম্যান ক্যাপসুল, বোম্যানস ক্যাপসুল। ঠিক আছে, বুঝা গেল? আর মিডল অংশে কোন কোন কি কি থাকছে? মিডলাতে কি কি জিনিস থাকছে বলে ফেলো। মিডলাতে কি কি থাকছে? একটা থাকছে কি, ডিসেন্ডিং এন্ড অ্যাসেন্ডিং লিম্ব, descending and ascending limb of and proximal part of think ascending limb, loop of Henle। তাহলে লুপ অফ হেনলির এই যে পার্টটা আর এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু মিডলের মধ্যে থাকছে। বুঝে গেল? ক্লিয়ার হলো? তাহলে কি কি বললাম? মিডলের মধ্যে যে, আচ্ছা মিডলের মধ্যে কিছুটা প্রক্সিমাল টিউবিউল থাকছে, ডিসেন্ডিং এন্ড অ্যাসেন্ডিং লিম্ব থাকছে এবং কালেক্টিং ডাক্ট, দিস ইজ কল্ড কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, প্রক্সিমাল পার্ট অফ কালেক্টিং ডাক্ট। তাহলে এগুলো এর মধ্যে থাকছে। তাহলে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস এটা স্বাভাবিকভাবেই কোথায় থাকবে? কর্টেক্সের মধ্যে থাকবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার এ, লুপ অফ হেনলি। লুপ অফ হেনলি মেডুলাতে রয়েছে, কালেক্টিং ডাক্ট মেডুলাতে রয়েছে এবং ভাসা রেক্টা। ভাসা রেক্টা মানে কোনটা? কোনটাকে ভাসা রেক্টা বলা হয়? কিছু রক্ত জালিকা এই নেফ্রনের উপর থাকে, এইগুলোকে বলা হয় ভাসা রেক্টা। তাহলে অপশনটা ক্লিয়ার হলো? তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল, ছবি দেখলেই ক্লিয়ার হয়ে যাবে, খুব এক্সেসিভ কিছু করার দরকার নেই। পরের কি কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আরআরবি 14 এ এসেছিল এবং ইএসআইসি 2017 এ এসেছিল। ইচ কিডনি কন্টেন অ্যাবাউট হাউ মেনি নেফ্রন? একটা কিডনি কতগুলো নেফ্রন কন্টেন করে? অপশন কি কি আছে? 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন। বলো, এটা কে বলতে পারবে এই কোশ্চেনের অ্যানসারটা? আচ্ছা, একজন বলল বি, দীপশিখা ব্যানার্জি বলছে বি। Each kidney contains 10 lakhs nephron, মানে each kidney contain 1 million nephron। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? 1 মিলিয়ন। আমরা জানি যে 10 লক্ষ নেফ্রন থাকে, তাই তো? অনেকে কি ভাবে যে 10 লক্ষ মানে হয়তো মানে 5 লাখ 5 লাখ, মানে হাফ মিলিয়নের দিকে হাফ মিলিয়ন ওদিকে, তা নয়। ইচ কিডনি কন্টেন্ট, এটা আগেও বিভিন্ন মক টেস্টে আমি দিয়েছিলাম। ইচ কিডনি কন্টেন্ট হাউ মেনি নেফ্রন? The answer is 1 million বা 10 lakhs। মনে থাকবে? তাহলে each kidney contains 10 lakhs বা 1 million nephron। পরের কোশ্চেন, juxtaglomerular apparatus is made up of। juxtaglomerular apparatus এমন একটা অ্যাপারেটাস, এটা আমাদের নেফ্রনের একটা পার্ট। কি বললাম? আমাদের নেফ্রনেরই একটা পার্ট। এই juxtaglomerular apparatus 3 রকম সেল দিয়ে তৈরি হয়। 3 রকম সেল। কি কি সেল? একটা হচ্ছে juxtaglomerular সেল, দেখো এইটাকে বলা হয় juxtaglomerular সেল। সেকেন্ড হচ্ছে ম্যাকুলা ডেন্সা। ম্যাকুলা ডেন্সা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে আমাদের juxtaglomerular অ্যাপারেটাসটা তৈরি হচ্ছে, এটা কি কি নিয়ে তৈরি হচ্ছে? আমাদের যে বোম্যান ক্যাপসুল আছে, সেই বোম্যান ক্যাপসুলের একদম যে সামনের যে পার্ট, সেই পার্টটা নিয়ে তৈরি হচ্ছে এবং তৈরি হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এই দুটো জিনিস নিয়ে মনে রাখতে হবে আমাদের এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস তৈরি হয়। তবে এখানে তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে যে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এইখানে যে সেলগুলো রয়েছে, এই সেলগুলোকে বলা হয় ম্যাকুলা ডেন্সা। ঠিক আছে, ম্যাকুলা ডেন্সা। এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের যে সেলগুলো রয়েছে, সেই সেলগুলো নিয়ে তৈরি হয়
juxtaglomerular apparatus। আর কি কি তৈরি হয়? আর তৈরি হয় juxtaglomerular সেল, বা এটাকে অনেক সময় গ্র্যানুলার সেলও বলা হয়। আর থার্ড ওয়ান ইজ মেসেঞ্জিয়াম এক্সট্রাগ্লোমেরুলার সেল, বা এটাকে বলা হয় ল্যাসিস সেলও বলা হয়। ঠিক আছে, ল্যাসিস সেলও এটাকে বলা হয়। তাহলে এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? এখানে তাহলে কারেক্ট অ্যান্সার হবে, দেখো জাক্সটাগ্লোমেরুলার সেল এটা থাকছে, ম্যাকুলা ডেন্সা থাকছে, অ্যান্ড ল্যাসিস সেল। এই ল্যাসিস সেলকে অনেক সময় বলা হয় মেসেঞ্জিয়াম এক্সট্রাগ্লোমেরুলার সেল। তাহলে এখানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। খুব কমন একটা কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বাকিগুলো এখানে হবে না। বি অপশন ছিল juxtaglomerular cell, ল্যাসিস সেল and myoepithelial cell, juxtaglomerular cell, ল্যাসিস সেল or Purkinje cell, juxtaglomerular cell, macula densa and Argentine cell। এইগুলো কোনোটাই হবে না, তাহলে এখানে এইটাই হচ্ছে কারেক্ট। বুঝা গেল? তাহলে এই juxtaglomerular apparatusটা নিয়ে একটু পড়ে রাখবে। একটা হরমোন আছে, যে হরমোনটা এই juxtaglomerular apparatus থেকে সিক্রিট হয়। এই হরমোনটা ব্লাড প্রেশার মেনটেন করতে হেল্প করে। সেই হরমোনটার নাম কারো জানা আছে? রেনিন। ঠিক আছে, রেনিন কোথা থেকে বেরোয়? কোন সেল থেকে বেরোয়? জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন বেরোয়, কিন্তু কোন সেল থেকে বেরোয় সেটা জানতে হবে। কোন সেল থেকে বেরোয়? সেটা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেল। ঠিক আছে, জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে রেনিনটা সিক্রিট হয়। বুঝা গেল? তাহলে অ্যানাটমির সঙ্গে সঙ্গে কিন্তু ফিজিওলজিটাও আমরা পড়ে ফেলছি। হুইচ পার্ট অফ নেফ্রন ইনভলভ ইন ফর্মেশন অফ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস? এই কোশ্চেনটা সম্ভবত এটা আমার লেখা হয়নি, এটাও এমসে এসেছিল। কি বলছে? পিসিটি, ডিসিটি, কালেক্টিং টিউব, লুপ অফ হেনলি। তাহলে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস তৈরি করতে কি কি লাগছে? এই দেখো এখানেই লেখা রয়েছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। বুঝতে পারছো? এটা যদি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, যদি এটা একটা নেফ্রনের পিকচার হয়, দেখতেই পাচ্ছ এটা একটা নেফ্রনের পিকচার। এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এইটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। তাহলে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল আর মোমেন্ট ক্যাপসুল, এই যে অ্যাফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল, এই জায়গাটাতে অ্যাকচুয়ালি কোন জায়গাটায় আমাদের জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসটা তৈরি হয়েছে? ঠিক এই জায়গাতে, যেটা আমি পয়েন্ট আউট করে দিলাম, ঠিক এই জায়গাটাতে। তাহলে কার ইনভলভমেন্ট রয়েছে? না ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের ইনভলভমেন্ট রয়েছে, বাকি কোনো কিছু ইনভলভমেন্ট নেই। তাহলে এখানে আমার কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি। বোঝা গেল? খুব সিম্পল, সোজা, শক্ত কিছু নয়। অ্যানাটমি মানেই যে খুব শক্ত তা নয়, অ্যানাটমি এমন ভাবে পড়তে হবে যাতে সব কোশ্চেনের অ্যান্সার করতে পারো। আমি জয়েন্টস পড়িয়েছিলাম, বোনস পড়িয়েছিলাম, তখনই বলেছিলাম। আচ্ছা, ফলোইং সেলস আর রেসপন্সিবল ফর অ্যাসিড সিক্রিশন ইন দ্য কিডনি। এটা জিপমার 2018 এসেছিল। কি আছে? আই সেল, পি সেল, মেসেঞ্জিয়াল সেল এবং পেডিসাইটস। মানে আমরা জানি যে ইউরিন যখন তৈরি হয়, ইউরিনের অ্যাসিডিফিকেশন হয়, অর্থাৎ আমাদের নেফ্রনের কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা সেল থেকে কি তৈরি হয়? অ্যাসিড সিক্রিট হয়। যেই অ্যাসিডটা সিক্রিট হওয়ার ফলে, অ্যাসিড মানে কি? এখানে অ্যাসিড মানে হচ্ছে, অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে হচ্ছে H+ আয়ন। ঠিক আছে, ফলে কি হয়? সেই অ্যাসিড ইউরিনটা অ্যাসিডিক, একেবারে অ্যাসিডিফিকেশন অফ ইউরিন, তাই তো? তাহলে এখানে কোন সেলটা হবে? আই সেল আছে, পি সেল আছে, মেসেঞ্জিয়াল সেল আছে, পেরিসাইটস আছে। এখানে অ্যাকচুয়ালি আই সেল। এই আই সেল, আমি একটা নোট দিয়ে দেবো, একটা নোট অলরেডি আমার দেওয়া রয়েছে। কোন কোন সেল কি ধরনের হরমোন তৈরি করে, যেমন জি সেল কি তৈরি করে, আলফা সেল কি হরমোন তৈরি করে, তাই তো? প্যানক্রিয়াসে আলফা সেল, বিটা সেল কি হরমোন তৈরি করে, ডেল্টা সেল কি ধরনের হরমোন তৈরি করে। এই যে একটা নোট আমি দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? তাহলে বুঝতে হবে যে কোন সেল কি কি তৈরি করছে, সেটা সম্বন্ধে একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বেশ, বোঝা গেল? তাহলে এখানে আই সেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার বলছে ম্যাকুলা ডেন্সা ইন কিডনি ইজ লোকেটেড ইন রিলেশন টু। কি বলছে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ম্যাকুলা ডেন্সা ইন কিডনি is located in relation to proximal convoluted tubule, distal convoluted tubule, afferent arteriole, efferent arteriole। এটা কোনটা কারেক্ট অ্যান্সার হবে? ম্যাকুলা ডেন্সা, দেখো ছবিতেই আমি আগে বলে দিয়েছিলাম, এই যে ম্যাকুলা ডেন্সা অর্থাৎ ডিস্টাল কনভলিউটেড টিউবুলের যে পার্ট,
ডিজিটাল কনভলিউটেড টিউবুলের যে পার্ট, এই পার্টটাই যে সেলগুলো রয়েছে সেগুলোকে বলে ম্যাকুলার ডেন্সা, যেটা এখানে রেড কালার দিয়ে দেখানো রয়েছে, এটা হচ্ছে ম্যাকুলার ডেন্সা। স্বাভাবিকভাবেই ম্যাকুলার ডেন্সা কোনটা হবে? ইন কিডনি ইজ লোকেটেড ইন রিলেশন টু ডিজিটাল কনভলিউটেড টিউবুল। তো জাস্টা গ্লোমেরুলার অ্যাপারেটাস আমরা যদি ভালোভাবে ছবিটা মনে থাকে, তাহলে এখান থেকে যে কোনো অ্যান্সার আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। তো যেটা আমি দেখাচ্ছিলাম যে কি কি অপশন বা কি কি জায়গা রয়েছে, কর্টেক্স, মেরুলারি, পিরামিডস, এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় পিরামিড স্ট্রাকচার। এবং কোন জায়গা থেকে কি কি স্ট্রাকচার রয়েছে সেটা খুব সহজেই তোমরা একটা কিডনির যদি পিকচার দেখো সেটা সহজেই বুঝতে পারবে। তাহলে বাইরের যে আবরণ, এটা দেখো, বাইরে একটা কিডনির যে বাইরের যে পোর্শন সেটাকে বলছি কর্টেক্স। যে কোনো জিনিসেরই বাইরের জিনিসটাকে বলা হয় কর্টেক্স এবং ভেতরের জিনিসটাকে বলা হয় মেডুলা। ঠিক আছে? রেনাল আর্টারি, রেনাল ভেন, রেনাল পেলভিস, এই একটা জাস্ট একটা খুব ডিটেলস মোটামুটি একটা আইডিয়া করে রাখতে হবে অ্যানাটমি নিয়ে। খুব ডিটেলস অ্যানাটমি পড়ার দরকার নেই, যেগুলো বললাম শুধু সেগুলো বললেই হবে। ঠিক আছে? এই যে এখানে দেখো, এখানে বলা রয়েছে রেনাল আর্টারি কাজ কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ রেনাল আর্টারি। রেনাল আর্টারি হচ্ছে ব্লাডটা রেনাল আর্টারির মাধ্যমে আমাদের কিডনির মধ্যে আসে এবং সেইখানে ব্লাডটা ফিল্টার হয় এবং ফিল্টার ব্লাডটা রেনাল ভেনের মাধ্যমে আমাদের সারা শরীরে কিন্তু ছড়িয়ে পড়ে। বুঝা গেল? রেনাল আর্টারির মধ্যে কিন্তু আমাদের যে আমাদের শরীরের যে ব্লাডটা, যে ব্লাডের একটা দূষিত ব্লাড, তারপর ইউরিয়া, ক্রিয়েটিনিন রয়েছে, সেগুলো কিন্তু এখান দিয়ে ঢুকে কিডনি দিয়ে ফিল্টার হয় এবং সেগুলো রেনাল আর্টারি থেকেই কিন্তু অ্যাকচুয়ালি, এই যে আমি যেটা বলছিলাম তোমাদের, যে এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভেনিউলসে পরিণত হয় বা আর্টারিওলসে পরিণত হয়। সেই আর্টারিওলস গুলো দিয়েই কিন্তু আমাদের আলটিমেটলি ব্লাডটা এন্টার করে। দুরকম, আমরা যদি ব্লাডটা দেখো, দুরকম এখানে আর্টারিওলস রয়েছে। একটাকে বলে অ্যাপারেন্ট আর্টারিওল আর একটাকে বলে ইনফারেন্ট আর্টারিওল। কোন আর্টারিওল দেবে ব্লাডটা এন্টার করছে, কোন ব্লাড কোন আর্টারিওলটা দিয়ে ব্লাডটা এক্সিট করছে, সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো, এইটা হচ্ছে, যদি এটা একটা গ্লোমেরুলাস হয়, এটা গ্লোমেরুলাস, এটা বোমেন ক্যাপসুল, দিস ইজ এ বোমেন ক্যাপসুল এন্ড দিস ইজ দ্য প্রক্সিমাল। আর বাকি স্ট্রাকচার গুলো রয়েছে। এখান থেকে কি হবে, এখান থেকে আমাদের এই যে গ্লোমেরুলাস তৈরি হচ্ছে, এটাকে বলে অ্যাপারেন্ট আর্টারিওল। অ্যাপারেন্ট আর্টারিওল দিয়ে ব্লাডটা ঢোকে, এটা ফিল্টার হয়ে কি হয়, এই ফিল্টার হয়ে ব্লাডটা এখান দিয়ে বেরিয়ে যায়। অ্যাপারেন্ট দিয়ে ঢোকে আর ইনফারেন্ট দিয়ে বেরিয়ে যায়। তাহলে এ আর ই, এটা অ্যাপারেন্ট, এটা ইনফারেন্ট। অ্যাপারেন্ট দিয়ে ঢুকছে, ইনফারেন্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে। মনে থাকবে তাহলে কোন ব্লাড কোন কোন আর্টারিওল দিয়ে ব্লাডটা এন্টার করছে, সেটা হচ্ছে অবশ্যই অ্যাপারেন্ট আর্টারিওল। আর কোন আর্টারিওল দিয়ে ব্লাডটা ফিল্টার হয়ে বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ইনফারেন্ট আর্টারিওল। এই যে অ্যাপারেন্ট আর্টারিওল কোথা থেকে তৈরি হয়? অ্যাপারেন্ট আর্টারিওল তৈরি হয় রেনাল আর্টারি থেকে। তাহলে এই রেনাল আর্টারি কি হয়, রেনাল আর্টারি বাইপার্টিক্স হয়ে বাইফার্কেশন হয়ে আলটিমেটলি তৈরি করে অ্যাপারেন্ট আর্টারিওল। আর ইনফারেন্ট আর্টারিওল এইটা তৈরি করে আলটিমেটলি রেনাল ভেন। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে আমাদের ব্লাডটা কিডনির মধ্যে এন্টার করে। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে এসেছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, পোরোসাইট আর ফাউন্ড ইন প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, বোম্যান ক্যাপসুল এন্ড কালেক্টিং ডাক্ট। পোরোসাইট একটা এমন একটা সেল, যেই সেলটা অনেকটা কিরকম দেখতে, এরকম এরকম একটা মাকড়সার মতো দেখতে সেলটা অনেকটা, এটাকে বলে পোরোসাইট। এই পোরোসাইট গুলো কোথায় অ্যাকচুয়ালি থাকে? এই পোরোসাইট গুলো থাকে আমাদের যে বোম্যান ক্যাপসুল রয়েছে, বোম্যান ক্যাপসুল যেটা, অর্থাৎ গ্লোমেরুলাস ইজ প্রোটেক্টেড বাই বোম্যান ক্যাপসুল। এই বোম্যান ক্যাপসুল অ্যাকচুয়ালি পোরোসাইট দিয়ে তৈরি। এই বোম্যান ক্যাপসুলের মধ্যে, মানে বোম্যান ক্যাপসুল ইজ লাইন্ড বাই, যদি বলি আমি, তাহলে এটা পোরোসাইট দিয়ে তৈরি হয়েছে। বুঝতেই পারছো, পোরোসাইট খুব ইম্পর্টেন্ট একটা সেল, যেটা আমাদের ব্লাড ফিল্টার করতে হেল্প করে। ঠিক আছে? এই পোরোসাইট অ্যাকচুয়ালি কি করে, এই পোরোসাইট অ্যাকচুয়ালি আমাদের যেগুলো মানে ব্লাডের যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট, সেগুলোকে এন্টার করতে হেল্প করে এবং যেগুলো বিগার মলিকুল, যেমন অ্যালবুমিন, যেমন হচ্ছে গ্লোবিউলিন, অর্থাৎ যেগুলো সাইজ অনেক বড়, সেগুলোকে কিন্তু অ্যালাউ করে না। তাহলে এই পোরোসাইট কোথায় থাকে? পোরোসাইট পোরোসাইট কোথায় থাকে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, বোম্যান ক্যাপসুল এবং কালেক্টিং ডাক্ট। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে বোম্যান ক্যাপসুল। ঠিক আছে?
ব্যাস, রেনাল ফিজিওলজি, রেনাল অ্যানাটমি থেকে এই কটা কোশ্চেন প্র্যাকটিস করলেই হবে, এক্সেস আর কোনো কিছু করার দরকার নেই। এগুলোই আসবে। এবার যেগুলো আমরা বলবো, যেগুলো পড়াবো সেটা হচ্ছে রেনাল ফিজিওলজি কমপ্লিট। ওকে, আচ্ছা, অ্যাসেসমেন্ট অফ রেনাল ফাংশন। রেনাল ফাংশনের যে অ্যাসেসমেন্ট, সেটা আমরা কিভাবে করি? সেটা আমরা অনেক রকম টেস্টের মাধ্যমে করি, তোমরা নিশ্চয়ই জানো সেটা। সেগুলোর মধ্যে কি কি ইম্পর্টেন্ট? এক নম্বর হচ্ছে আমরা জানি ইউরিয়া টেস্ট করা হয়। 2 নম্বর হচ্ছে ক্রিয়েটিনিন টেস্ট করা হয়। ক্রিয়েটিনিন। আর কি হয়? 3 নম্বর ইউরিক অ্যাসিড। 4 নম্বর বলো আর কি আছে? জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, তাই তো? 5 নম্বর অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। তাহলে এইগুলো জানতে হবে কখন। তাহলে এই এতগুলো টেস্টের মধ্যে কোনটা মোর স্পেসিফিক, কোনটা মোস্ট স্পেসিফিক ফর রেনাল ফাংশন টেস্ট, একটা কিডনি ঠিকঠাক কাজ করছে কিনা সেটার একটা স্পেসিফিক যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমরা কোনটাকে চুজ করব? বলে ফেলো, জিএফআর, নট ক্রিয়েটিনিন। ঠিক আছে, এবার জিএফআর, এই জিএফআর নর্মাল জিএফআর কত কারণ জানা আছে? নর্মাল জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, অর্থাৎ প্রত্যেক মিনিটে কতটা পরিমাণ ব্লাড ঠিক আমাদের কিডনি ফিল্টার করতে পারছে, সেটাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তাহলে নর্মাল, নর্মাল হলো 150, না মোটেই নয়, মোটেই 150 নয়। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট নর্মাল কন্ডিশনে কত হয়? নর্মাল কন্ডিশনে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট হয় 120 থেকে 125 এর মধ্যে। ঠিক আছে, ml পার মিনিট। এইটা হচ্ছে অ্যাকচুয়াল জিএফআর। তুমি যেটা যেটা যারা 150 বলছো সেটা আমি পরে আসছি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে যদি বলে, যদি কোশ্চেন এরকম থাকে যে which of the following parameter is more specific and more sensitive for the diagnosis of renal function, তখন আমাদের কিন্তু বলতে হবে জিএফআর, নট ক্রিয়েটিনিন। ঠিক আছে, তো এইবার একটা এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে জিএফআর, এই জিএফআর আমরা অনেক রকম ভাবে করতে পারি। কিভাবে করতে পারি? এগুলোকে বলা হয়, জিএফআর যেভাবে অ্যাসেসমেন্ট করা হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট বা ক্লিয়ারেন্স টেস্ট করা হয়। জিএফআর আমরা অ্যাসেসমেন্ট করতে পারি কিভাবে? ক্লিয়ারেন্স টেস্টের মাধ্যমে। ক্লিয়ারেন্স টেস্ট তোমরা শুনে থাকবে নিশ্চয়ই টেস্টটার নাম। তাহলে এই ক্লিয়ারেন্স টেস্ট অনেক রকম ভাবে করা যায়, মানে অনেকগুলো অ্যানালাইট ইউজ করে আমরা করতে পারি। কি কি? ইউরিয়া, ক্রিয়েটিনিন, আর কি? ইনুলিন। তাহলে এতগুলো প্যারামিটারকে ইউজ করে আমরা জিএফআর বার করতে পারি। এগুলোকে বলা হয় ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট, ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্ট, অথবা ইনুলিন ক্লিয়ারেন্স টেস্ট। এবার এই তিনটে টেস্টের মধ্যে বা তিনটে প্যারামিটারের মধ্যে কোন টেস্টটা সবথেকে বেশি স্পেসিফিক? তিনটে প্যারামিটার বললাম তো, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইনুলিন। এই তিনটের মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো, সেটা অ্যাকচুয়ালি ডিটারমাইন করে যে সত্যি সত্যি আমার কোনো প্রবলেম রয়েছে কিনা, আমার রেনাল প্রবলেম রয়েছে কিনা। সেটা কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, সেটা মনে রাখতে হবে সবসময়, সেটা কিন্তু ইনুলিন হবে। ঠিক আছে, ইনুলিন। কেন আমরা ইনুলিন বলছি? ইনুলিনকে কেন আমরা মোস্ট সেন্সিটিভ মার্কার ফর জিএফআর বলছি? এর কারণটা কিছুই নয়, কারণটা একটু বুঝে নাও। যদি আমরা ইউরিয়াকে আমাদের জিএফআর বার করার জন্য আমরা ইউজ করি, তাহলে দেখো যতগুলো ইউরিয়া ক্লিয়ার হচ্ছে, মানে যতগুলো ইউরিয়া ফিল্টার হচ্ছে,
ধরো এখানে 1 2 3 4 5 6 ছটা ইউরিয়া ধরো ফিল্টার হলো কিডনি দিয়ে, কিন্তু বেরোচ্ছে কটা? দেখো বেরোচ্ছে 3টে। বাকি ইউরিয়াগুলো কি হচ্ছে? বাকি ইউরিয়াগুলো অ্যাবজর্ব হয়ে যায়। আমাদের কিডনি কি করে? ইউরিয়াটাকে অ্যাবজর্ব করে নেয়। তাহলে কি হলো? অ্যাকচুয়ালি কিন্তু আমরা বুঝতে পারলাম না, কারণ কিছুটা কি অ্যাকচুয়ালি জিনিসটা কখন ঠিক হবে? যতটা ফিল্টার হলো ততটাই বেরোবে। অর্থাৎ 6টা ইউরিয়া ফিল্টার হলো, 6 মলিকুল ইউরিয়া ফিল্টার হলো, 6 মলিকুল ইউরিয়াই কিন্তু ইউরিনের সঙ্গে বেরোনোর কথা, কিন্তু বেরোচ্ছে কটা? বেরোচ্ছে হচ্ছে কটা? 3টে। তার মানে কি হলো? তার মানে ইউরিয়াকে আমরা সঠিকভাবে ইউজ করতে পারবো না, তাই তো? আবার যদি আমি ক্রিয়েটিনের ক্ষেত্রে দেখি, ক্রিয়েটিনের ক্ষেত্রে একই রকম জিনিস, এখানে কিছুটা অ্যাবজর্ব হয়, আবার কিছুটা ক্রিয়েটিনিন আমাদের রেনাল সেল সিক্রিট করে। ফলে এখানেও আমরা কিন্তু ক্রিয়েটিনিনকেও কিন্তু আমরা ঠিকঠাক ইভালুয়েট করতে পারবো না ক্রিয়েটিনকে ইউজ করে। কিন্তু এবার দেখো, যদি আমরা ইনুলিনকে ইউজ করি, যদি এটা ইনুলিন হয়, যদি ইনুলিন 6 মলিকুল ইনুলিন যদি ফিল্টার হয় কিডনি দিয়ে, তাহলে কিন্তু আমাদের ইউরিনের সঙ্গে 6 মলিকুলই বেরোবে। সেই কারণের জন্য ইনুলিনকে বলা হয় বেস্ট মার্কার ফর জিএফআর। মনে থাকবে কেন সেটা বলে দিলাম। তো ইনুলিন ইজ নাইদার রিঅবজর্বড অর সিক্রেটেড ইনটু ইউরিন। সেই কারণের জন্য আমরা ইনুলিনকে বলি বেস্ট মার্কার ফর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। ঠিক আছে? ক্লিয়ার হলো ব্যাপারটা বেটা? যতগুলো ধরো তো আমাদের বডিতে এটাকে ইনজেকশন দিতে হয়, ইনুলিনের একটা ইনজেকশন দিতে হয়। ঠিক আছে? ইনজেকশনটা দেওয়া হয় যদি 6 মলিকুল ফিল্টার হয়, কিডনি দিয়ে 6 মলিকুলই বেরোবে। তো সেখান থেকে আমাদের যে জিএফআর এর যে ভ্যালুটা, সেটা অনেকটা কি হবে? অনেকটা ভালো হবে, তাই তো? তাহলে যদি আমরা ইউরিয়া ইউজ করি তাহলে কি হবে? যদি আমরা ইউরিয়াকে ইউজ করি ফর এস্টিমেশন অফ জিএফআর, তাহলে কি হবে? তাহলে কিন্তু মনে রাখতে হবে ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্ট এর যে ভ্যালু পাবো, সেই ভ্যালুটা কিন্তু সবসময় মনে রাখতে হবে জিএফআর এর থেকে কম হবে। কম হবে। যদি আমরা ক্রিয়েটিনিন ইউজ করি, সেক্ষেত্রেও কিন্তু জিএফআর এর ভ্যালু কম হবে। কিন্তু যদি আমরা ইনুলিন ইউজ করি, তাহলে এটা জিএফআর এর ভ্যালু এর সঙ্গে সমান হবে। তুমি দেখবে যদি আমরা ইনুলিন ইউজ করে যদি জিএফআর বার করি, তাহলে তার ভ্যালু একটু বেশি হয়। ইউরিয়া ক্রিয়েটিনিন ইউজ করলে কিন্তু অতটা বেশি হয় না। এটাই তার কারণ। কারণ ইউরিয়া ক্রিয়েটিনিন রিঅবজর্ব হচ্ছে, সিক্রেটেড হচ্ছে। আর ইনুলিন যতটা ফিল্টার হলো ঠিক ততটাই আমার ইউরিনের সঙ্গে বেরিয়ে গেল, এই কারণের জন্য। ঠিক আছে? এই জন্য এটা আমি বলছিলাম যে বেস্ট মার্কার ফর জিএফআর, বেস্ট মার্কার ফর জিএফআর ইজ ইনসুলিন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেক সময় কোশ্চেনটা আসে। আচ্ছা, ইউরিন অ্যানালাইসিস নিয়ে আমি আর বলছি না, কারণ ইউরিন অ্যানালাইসিস আগের একটা ক্লাসে আমি বলে দিয়েছিলাম। ইউরিন অ্যানালাইসিস, ইউরিনের কেমিক্যাল এক্সামিনেশন, ইউরিনের মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন, সেগুলো নিয়ে আমি ডিসকাস করছি। ঠিক আছে? এই রেনাল ক্লিয়ারেন্স টেস্ট একটু আগে বললাম। এবার এইবার ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট এটা একটু দেখে নিতে হবে যে জিএফআর আমরা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টের মাধ্যমে এস্টিমেট করতে পারি। তবে সবথেকে ভালো হয় যদি আমরা ইনুলিন ইউজ করতে পারি। এবার দেখো 6 নম্বর যে কোশ্চেনটা আমি বলছি, which of the following is freely filtered by kidney across glomerular capillaries: albumin, globulin, hemoglobin, glucose। বলছে কোন জিনিসটা আমাদের গ্লোমেরুলাস দিয়ে বা গ্লোমেরুলার ক্যাপিলারি দিয়ে ফ্রিলি ফিল্টার হয়ে যায়? কোন জিনিসটা? অ্যালবুমিন, গ্লোবিউলিন, হিমোগ্লোবিন, গ্লুকোজ। এটা ভেবে উত্তর বলো দেখি। এটা ভেবে উত্তর দাও, এটা খুব সোজা কোশ্চেন। মানে আমাদের যে গ্লোমেরুলাস রয়েছে, সেই গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে কোন প্যারামিটারটা বা কোন অ্যানালাইটটা খুব সহজেই পাস করতে পারে? কি হবে অ্যান্সার এটা? এই যদি গ্লোমেরুলাস হয়, বোমেন ক্যাপসুল,
এই হলো আমাদের গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস থেকে কোন প্যারামিটারটা খুব সহজেই ফিল্টার হয়ে এখানে চলে আসবে সেইটা জানতে চাইছি। বলো, যেটা মনে হয় সেটা বলো। ঠিক অ্যান্সার দিতেই হবে এমন কোনো কথা নেই, ভুলও হতে পারে। হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি করে ফিল্টার হবে? হিমোগ্লোবিন তো প্রোটিন। প্রোটিন কিভাবে ফিল্টার হবে? প্রোটিন তো ফিল্টার হতে পারবে না। প্রোটিন বড় বড় মলিকুল, অ্যালবুমিন, গ্লোবিউলিন, হিমোগ্লোবিন, এগুলো অনেক বড় বড় মলিকুল, 65,000 কিলোডাল্টনের এগুলো একটা মলিকুল। তাহলে এগুলো কিভাবে ফিল্টার হবে? কোনটা হবে? অপশন ডি হবে। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। গ্লুকোজ খুব সহজেই আমাদের কিডনি দিয়ে ফিল্টার হয়ে যায়, কিন্তু এটা কি হয়? এই তো ফিল্টার হলো, এবার কি হয়? তো প্রক্সিমাল কনভার্টার টিউবিউল, এই প্রক্সিমাল কনভার্টার টিউবিউল কি করে? এই গ্লুকোজটাকে আবার রিঅ্যাবসর্ব করে আমাদের 100% ব্লাডের মধ্যে ফিরিয়ে দেয়। এটা আবার ব্লাডের মধ্যে ব্যাক করে। গ্লুকোজ ইজ ভেরি ভেরি স্মল, স্মল মলিকুল। সেটাই তো বলছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফ্রিলি ফিল্টার্ড বাই কিডনি অ্যাক্রস গ্লোমেরুলার ক্যাপিলারিজ। এই যে গ্লোমেরুলার ক্যাপিলারিজ, গ্লুকোজ তো সহজেই পাস করতে পারবে, কিন্তু অ্যালবুমিন গ্লোমেরুলিন পারবে না, অ্যাজ দে আর মাচ বিগার ইন সাইজ। তাহলে এখানে অবশ্যই গ্লুকোজ হবে। গ্লুকোজ কি করে? গ্লুকোজ প্রক্সিমাল কনভার্টার টিউবিউল 100% গ্লুকোজ আবার রিঅ্যাবসর্ব করে দেয়। ব্যাস হয়ে গেল। In normal person at resting condition, glomerular filtration rate is 125 ml per minute, 90 ml per minute, 60 ml per minute, 150 ml per minute. হবে এখানে কারেক্ট। কোশ্চেনটা তোমরা সবাই জানো, খুব সোজা, কিন্তু এখানে একটা গুগলি দিয়ে দিয়েছে, এটা রেস্টিং কন্ডিশন। এটা রেস্টিং কন্ডিশন কোনটা হবে? ওয়ান, আমি কি বলেছিলাম? নর্মাল কন্ডিশন। দেখো নর্মাল রেঞ্জ যেগুলো থাকে না অ্যাকচুয়ালি, যে কোনো তুমি দেখবে যে একটা নর্মাল রেঞ্জ, এই নর্মাল রেঞ্জগুলো কিন্তু সব থেকে রেস্টিং কন্ডিশন, মনে রাখবে। গ্লুকোজের নর্মাল রেঞ্জ রেস্টিং কন্ডিশন, ক্রিয়েটিনের নর্মাল রেঞ্জ রেস্টিং কন্ডিশন, এটা মনে রাখতে হবে। হলো? তাহলে এখানে স্বাভাবিকভাবেই 125 ml পার মিনিট, এটা কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বললাম, সেটা হচ্ছে যখন আমি ইউরিয়া ক্রিয়েটিন গুলো বললাম, একটা জিনিস আমি মিস করে গেছি। আচ্ছা, ইউরিয়াটা কিসের এন্ড প্রোডাক্ট? কোন জিনিসটা ভেঙে ইউরিয়া তৈরি হচ্ছে? জানা আছে কারণ? প্রোটিন ভেঙে। প্রোটিন ভেঙে ইউরিয়া তৈরি হচ্ছে। ইউরিয়াটা কোথায় তৈরি হচ্ছে? ইউরিয়াটা কোথায় তৈরি হচ্ছে? কোন অর্গানের মধ্যে ইউরিয়া তৈরি হয়? লিভারের মধ্যে তৈরি হয়। আর এক্সিডেড হয় কোথা দিয়ে? কিডনি। ঠিক আছে, বোঝা গেল? ইউরিয়া কোন মেথডে টেস্ট করা হয়? দুটো মেথডের নাম। ইউরিয়া কোন মেথডে টেস্ট করা হয়? একটা বার্থেলন মেথড, আর একটা হচ্ছে ডাইঅক্সাইল মনোক্সাইড মেথড বা ড্যান মেথড। দুটো মেথডের নাম মনে রাখবেন, বার্থেলন আর ড্যান মেথড। হলো? তাহলে ইউরিয়া ইজ কমপ্লিট। দেখো এর সঙ্গে বায়োলজিটা হয়ে গেল। নাও দ্য কোশ্চেন ইজ ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন কোন অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়? ক্রিয়েটিনিন কোন অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়? বলে গেল। দুটো অ্যামাইনো অ্যাসিডের নাম আমি বলেছিলাম, দু তিনটে অ্যামাইনো অ্যাসিডের নাম আমি বলেছিলাম, সেই অ্যামাইনো অ্যাসিডের নামগুলো কি যেখান থেকে ক্রিয়েটিনিন তৈরি হয়? দেখো, এই উত্তরটা তোমরা এমনিই পেয়ে যাবে। দুটি অ্যামাইনো অ্যাসিড রয়েছে, একটি হচ্ছে আর্জিনিন, আরেকটি হচ্ছে গ্লাইসিন। মোস্ট ইম্পর্টেন্ট ইজ আর্জিনিন। ঠিক আছে, এই আর্জিনিন এবং গ্লাইসিন এটা ভেঙে তৈরি হয় ক্রিয়েটিনিন। এবার আরেকটা জিনিস খুব ভালো করে দেখো, এই কোশ্চেন অনেক সময় আসতে পারে যে
ক্রিয়েটিনিন মেটাবলিজমে কোন কোন অর্গানগুলো ইনভলভ? কি বললাম? ক্রিয়েটিনিন মেটাবলিজমে কোন কোন অর্গানগুলি ইনভলভ? কি অ্যান্সার হবে? ফার্স্ট ওয়ান ইজ কিডনি, second one is liver, and third one is muscle. Actually কোথায় তৈরি হয় বলো তো? অ্যাকচুয়ালি যে ক্রিয়েটিনিন তৈরি হচ্ছে সেটা কোথায় হচ্ছে তৈরি? কোন জায়গাটায় আমাদের ক্রিয়েটিনিন তৈরি হচ্ছে? কি বলতে পারবে? যেমন তোমরা বললে যে লিভারের মধ্যে ইউরিয়া তৈরি হচ্ছে, তাহলে ক্রিয়েটিনিন কোথায় তৈরি হচ্ছে? দেখো মাসেলের মধ্যে। তাহলে তিনটে জিনিস এখানে ইনভলভ। প্রথম হচ্ছে কিডনি, লিভার আর মাসেল। একটা ভিটামিনের নাম বলো তো, যে ভিটামিনটা মেটাবলিজমের জন্য কিডনি এবং লিভার এই দুটো জিনিস লাগে। স্কিন, কিডনি, লিভার এই তিনটে জিনিস লাগে, এই তিনটে অর্গান লাগে। সেই ভিটামিনটার নাম মনে আছে? ভিটামিনটার নাম কি? কিডনিও লাগছে, লিভারও লাগছে, আর স্কিনও লাগছে। ভিটামিনটা D3, ভিটামিন D3। তাহলে ভিটামিন D3 সঙ্গে এটা একটুখানি কোঅর্ডিনেট করে নেবে। তাহলে ক্রিয়েটিনিন তৈরি করতে লিভার, কিডনি আর মাসেল লাগছে। এই হচ্ছে ব্যাপার। Base test for GFR is with inulin, hippuric acid, creatinine, urea. এটা হবে ইনুলিন, ঠিক আছে? ইন রেনাল গ্লাইকোসুরিয়া, এটা অনেকবার দিয়েছি মক টেস্টে। ইন রেনাল গ্লাইকোসুরিয়া, renal threshold for glucose low, high, same, greatly increased. রেনাল গ্লাইকোসুরিয়া মানে যখন ব্লাড গ্লুকোজ নর্মাল থাকা সত্ত্বেও, কি বললাম? ব্লাড গ্লুকোজ নর্মাল থাকা সত্ত্বেও যখন ইউরিনের মধ্যে গ্লুকোজ চলে আসে তখন তাকে বলা হয় রেনাল গ্লাইকোসুরিয়া। ঠিক আছে? তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে রেনাল প্রবলেম। রেনাল প্রবলেমের জন্য গ্লাইকোসুরিয়া, সেই জন্য রেনাল গ্লাইকোসুরিয়া। নর্মাল গ্লাইকোসুরিয়া যেটা দেখা যায় ডায়াবেটিস, ডায়াবেটিস মেলাইটাসে, তাই তো? অর্থাৎ ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে আমরা দেখি যদি আমাদের যেটাকে বলে রেনাল থ্রেশহোল্ড, তাহলে নর্মাল যে রেনাল থ্রেশহোল্ড সেটা কত? সেটা মনে আছে? রেনাল থ্রেশহোল্ড, রেনাল থ্রেশহোল্ড কত? 180 mg/dl। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি, যদি ব্লাড গ্লুকোজের লেভেল 180 mg/dl এর বেশি কখনো হয়ে যায় তখনই কি হবে? তখন ইউরিনের সঙ্গে গ্লুকোজটা বেরোবে, মাসিল বেরোবে। তাহলে রেনাল গ্লাইকোসুরিয়া হলে কি হবে? রেনাল গ্লাইকোসুরিয়া হলে রেনাল থ্রেশহোল্ড বাড়বে না কমবে? এই কথাটার উত্তর দাও। যদি রেনাল গ্লাইকোসুরিয়া হয় তাহলে রেনাল থ্রেশহোল্ড ফর গ্লুকোজ এটা বাড়বে না কমবে? খুব স্বাভাবিক যে রেনাল থ্রেশহোল্ড রেনাল গ্লাইকোসুরিয়ার ক্ষেত্রে 180-র উপর ডিপেন্ড করে না। অর্থাৎ নর্মাল ব্লাড গ্লুকোজ থাকলেও যদি আমার ব্লাড গ্লুকোজ 75 mg/dl থাকে তাহলেও তো গ্লুকোজ বেরোবে। তাহলে কি হলো? রেনাল থ্রেশহোল্ড বেড়ে গেল না কমে গেল? আগে আমার রেনাল থ্রেশহোল্ড ছিল নর্মাল কন্ডিশনে, the value is 180 mg/dl. Now the value is 75 mg/dl. কমলো না বাড়লো? তাহলে অবশ্যই কমলো। সেটাই বলেছে যে রেনাল গ্লাইকোসুরিয়া, the renal threshold for glucose will be low। মানে 100 mg/dl, 90 mg/dl এও গ্লুকোজ, ইউরিনের সঙ্গে গ্লুকোজ বেরোচ্ছে। তার মানে রেনাল, তাহলে কি হলো? রেনাল থ্রেশহোল্ড কমে গেল, লো হবে। এটা অনেকেই ভুল করেছিল, এটা অনেকে সেম বলেছে, অনেকে আগে যে মক টেস্ট গুলো নিয়েছিলাম কেউ বলেছে গ্রেটলি ইনক্রিজড। গ্রেটলি ইনক্রিজড কেন হবে? তাহলে লো হবে। Which is following is not
absorbed in proximal convoluted tubule কোনটা বলছে একটা শক্ত কোশ্চেন যে কোনটা proximal convoluted tubule absorb হয় না বাইকার্বনেট সোডিয়াম ফসফেট আর হচ্ছে H+ আয়ন আপনি জানা আছে এটা দেখো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল আমাদের কি নেফ্রনের এমন একটা পোরশন যেটা ভীষণ কাজ করে এবং সবথেকে বেশি যদি আমি বলতে যাই নেফ্রনের মধ্যে সবথেকে বেশি যার কাজ সেই বেশি কাজটা হচ্ছে কিন্তু নিকটবর্তী নালিকা মানে নিকটবর্তী কি বলে সংবর্ধ নালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল কেন কারণ এর সবথেকে বেশি কাজ করে ঠিক আছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল কি অ্যাবজর্ব করে আমি একটু আগে বলেছিলাম প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল কি অ্যাবজর্ব করে দেখে নেওয়া যাক ম্যাক্সিমাম সবকিছুই অ্যাবজর্ব করে ঠিক আছে কি অ্যাবজর্ব করে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল পিসিটি কি অ্যাবজর্ব করে এক নম্বর হচ্ছে গ্লুকোজ 2 নম্বর প্রোটিন 3 নম্বর জল ওয়াটার ঠিক আছে 4 নম্বর বাইকার্বনেট 5 নম্বর সোডিয়াম 6 নম্বর পটাশিয়াম 7 নম্বর ক্লোরাইড আর সোডিয়াম পটাশিয়াম হলো জল হলো গ্লুকোজ হলো আর কিছু অ্যামাইনো অ্যাসিড আর 9 নম্বর ফসফেট কোনটা অ্যাবজর্ব করছে না বাইকার্বনেট অ্যাবজর্ব করছে সোডিয়াম অ্যাবজর্ব করছে ফসফেট অ্যাবজর্ব করছে তাহলে কোনটা করছে না H+ আয়ন তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে মনে রাখবেন ঠিক আছে তাহলে এইগুলো অ্যাবজর্ব করছে ম্যাক্সিমামই অ্যাবজর্ব করে নিচ্ছে শুধুমাত্র H+ আয়নকে অ্যাবজর্ব করছে না তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার the most sensitive index for renal tubular function specific gravity of urine blood urea GFR creatinine clearance test কোনটা কারেক্ট মনে হচ্ছে দুটো জিনিস এখানে আছে আচ্ছা বলো সবাই অ্যান্সার দাও সবাই বলছে অপশন নাম্বার সি না এটা কিন্তু আমি আগে এই কোশ্চেনটা নিয়ে কিন্তু আগে ডিসকাস করেছিলাম আমি ভুল অ্যান্সার হয়েছে দেখো একটা এখানে জিনিসটা ভালো করে পড়তে হবে কোশ্চেনটা যে কোনো কোশ্চেন দিলে প্রথমে কোশ্চেনটাকে ভালো করে পড়তে হবে বলছে রেনাল টিউবুলার ফাংশন নট রেনাল ফাংশন রেনাল টিউবুলার ফাংশন বলেছে রেনাল টিউবুলগুলোর কাজ কি এই যে এত রেনাল টিউবিউল রয়েছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল ডিস্টাল কনভলিউটেড টিউবিউল কালেক্টিং ডাক্ট লুপ অফ হেনলি এদের কাজ অ্যাকচুয়ালি কি এদের কাজ হচ্ছে সবকিছু অ্যাবজর্ব করা জল অ্যাবজর্ব করা সোডিয়াম অ্যাবজর্ব করা তারপরে কি যত অ্যাবজর্ব করবে ব্যাকটেরিয়া তত কি হবে ইউরিনটা কি হবে কনসেন্ট্রেট হবে তাই তো কি বললাম রেনাল টিউবিউল যেগুলো রয়েছে অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল ডিস্টাল কনভলিউটেড টিউবিউল লুপ অফ হেলদি এগুলোর কাজ হচ্ছে ইউরিনটাকে কি করা অ্যাবজর্ব করা মানে যেগুলো ইলেকট্রোলাইট রয়েছে সেগুলোকে অ্যাবজর্ব করা তাই তো তাহলে যত অ্যাবজর্ব করছে তত কি হচ্ছে ইউরিনের কনসেন্ট্রেশন বাড়ছে তাহলে অ্যাকচুয়ালি এই টিউবুলের যে ফাংশন বা টিউবুলের যে কাজ সেই কাজটা হচ্ছে টু কনসেন্ট্রেট দ্য ইউরিন কি বললাম বোঝা গেল টিউবুলের কাজ হচ্ছে টু কনসেন্ট্রেট দ্য ইউরিন এবার এই যে কনসেন্ট্রেট অফ ইউরিন এটাকে আমরা কিভাবে মাপি দেখবে ইউরিনের যে ফিজিক্যাল টেস্ট আছে বা কেমিক্যাল টেস্ট আছে এখানে একটা টেস্ট করা হয় যেটাকে বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি অফ ইউরিন একটা ইউরিনের
নর্মাল ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি কত হয়ে থাকে? নর্মাল ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি জানা আছে? ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফাইভ না, নর্মাল ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.0052 1.030। এটা হচ্ছে একটা ইউরিনের নর্মাল স্পেসিফিক গ্র্যাভিটি। ওকে, মনে থাকবে? এটা ইউরিনের চ্যাপ্টার পড়ার সময় বলেছিলাম। তাহলে এই যে রেনাল টিউবুলের ফাংশন হচ্ছে কিন্তু কনসেন্ট্রেট দ্য ইউরিন, যেটা বললাম আমি, সেটাকে আমরা কিভাবে ভাবি? স্পেসিফিক গ্র্যাভিটি। এখানে খুব একটা কথা বলেছে, সেনসিটিভ ইন্ডেক্স বলেছে। সেনসিটিভ সেনসিটিভ হলে কিন্তু মোস্ট, আবার বলছে মোস্ট সেনসিটিভ। হ্যাঁ, জিএফআরেরও কিছুটা রোল রয়েছে, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু মোস্ট সেনসিটিভ ইন্ডেক্স সেটা কিন্তু হবে স্পেসিফিক গ্র্যাভিটি। কিন্তু যদি বলে যে মোস্ট সেনসিটিভ ইন্ডেক্স ফর রেনাল ফাংশন টেস্ট, মোস্ট সেনসিটিভ ইন্ডেক্স ফর রেনাল ফাংশন, তখন কিন্তু হবে জিএফআর। তাহলে একটা টিউবুলার ফাংশন, একটা নরমাল রেনাল ফাংশন, দুটোর মধ্যে তফাৎ রয়েছে, তো এটা স্পেসিফিক গ্র্যাভিটি হবে। ঠিক আছে, বোঝা গেল? এটা যেন ভুল কখনোই না হয়, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। Elimination of waste product from normal person requires minimal amount of urine of 100 ml, 500 ml, 600 ml এবং 2000 ml। মানে বলছে যে আমাদের বডি থেকে ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে বার করতে গেলে মিনিমাম ইউরিন কতটা প্রোডাকশন হওয়া উচিত সেটা আমাকে জানতে চাইছি। কি অ্যান্সার হবে? মিনিমাম কতটুকু ইউরিন তৈরি হলে আমার বডির যে ওয়েস্ট প্রোডাক্ট সেগুলো বেরিয়ে যায়, মিনিমাম প্রোডাক্টটা কত? কে বলতে পারবে এটা? বলো, সোজা তো। সবাই বলছে অপশন নাম্বার, কেউ বলছে অপশন নাম্বার 600, কেউ বলছে অপশন নাম্বার 500। না, এখানে মনে রাখতে হবে নরমাল যে ভ্যালু সেটা হচ্ছে মিনিমাম যে নরমাল ভ্যালু সেটা হচ্ছে 500 ml। 500 ml ইউরিন প্রোডাকশন হতেই হবে ওয়েস্ট প্রোডাক্টে বেরিয়ে যাওয়ার জন্য। যদি কম হয় তাহলে কিন্তু প্রবলেম দেখা যাবে। এই কন্ডিশনটাকে কি বলা হয়? যখন 500 ml ইউরিন যখন বেরোবে তখন এই কন্ডিশনটাকে একটা নামে ডাকা হয়। সেই নামটা কি জানা আছে? অলিগোইউরিয়া। অলিগোইউরিয়া। আর পলিউরিয়া মানে যখন 2000 ml এর বেশি বেরোবে। অ্যানিউরিয়া মানে অ্যাবসেন্স অফ ইউরিন। এই হচ্ছে ব্যাপার। এটা বলে দিচ্ছি, এটা নিয়ে ডিসকাস করছি না। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টের জন্য কি স্যার? দেখো, দু রকম ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট দু রকমের হয়। একটা হচ্ছে ক্যালকুলেটেড আর একটা হচ্ছে এস্টিমেটেড। দু রকমের ভ্যালু দেখবে তোমরা পাবে, একটা এস্টিমেটেড একটা ক্যালকুলেটেড। ক্যালকুলেটেড ভ্যালু করতে গেলে আমাদের কি নিতে হবে? ইউরিন এবং সিরাম দুটো স্যাম্পলই নিতে হবে। যদি আমরা ক্যালকুলেটেড ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করি, অনেক সময় দেখা যায় এস্টিমেটেড জিএফআর বা ইজিএফআর বলে। ইজিএফআর এর ক্ষেত্রে শুধুমাত্র ব্লাড নিলেই হবে, ইউরিনের দরকার নেই। কথা বলতে পারলাম? ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট দুভাবে করা যেতে পারে, একটা হচ্ছে ক্যালকুলেটেড আর একটা হচ্ছে এস্টিমেটেড। এস্টিমেটেড মানে এস্টিমেশন করছি না, আমরা টেস্ট করছি না, আমরা আন্দাজে একটা মানে একটা অ্যাসাম্পশন করে একটা আমরা ভ্যালু দিচ্ছি এত হতে পারে, ওই জন্য এস্টিমেটেড। আর যখন আমরা ইউরিন এবং সিরাম দুটো স্যাম্পলই নেওয়া হচ্ছে, ইউরিন এবং সিরাম দুটো স্যাম্পলই নেওয়া হচ্ছে, যখন আমরা ক্যালকুলেটেড ভ্যালু বার করছি। অ্যাকচুয়াল ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করতে গেলে
দুটো স্যাম্পেলই নিতে হবে, একটা ইউরিন একটা সিরাম, এইভাবে তারপরে ক্যালকুলেশনটা করতে। ক্যালকুলেশন জানার দরকার নেই, তো বলে দিলাম যে দুখানা স্যাম্পেল আমাদের নিতে হবে, একটা ইউরিন স্যাম্পেল একটা ক্রিয়েটিনিন স্যাম্পেল, মানে একটা ব্লাডের স্যাম্পেল আর একটা ইউরিনের স্যাম্পেল, দুটো নিয়ে সেখান থেকে আমরা ক্রিয়েটিনিন টেস্ট করব। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নরমাল ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টে যে নরমাল রেঞ্জ, যেটা দেখে রাখতে হবে, দ্যাট ইজ 90 টু 120। তো বুঝতে পারছো? জিএফআর এর নরমাল রেঞ্জ কত বলেছিলাম একটু আগে? জিএফআর জিএফআর এর নরমাল রেঞ্জ বলেছিলাম 120 টু 125, তাই তো? কিন্তু ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট, জিএফআর কে আমরা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টের মাধ্যমে মাপি। দেখো এখানে কিন্তু ভ্যালুটা কিন্তু 90 টু 120, তার মানে কি ক্রিয়েটিনিন জিএফআর ইজ গ্রেটার দ্যান ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট। কিন্তু যদি আমরা এটা ইনুরিন ক্লিয়ারেন্স টেস্ট করতাম তাহলে কিন্তু 125ই হতো নরমাল রেঞ্জ। কিন্তু যেহেতু আমি বলেছিলাম একটু আগে, যেটা বললাম যে ক্রিয়েটিনিন কিছুটা অ্যাবজর্ব এবং কিছুটা সিক্রেট হয়, সেই জন্য ক্রিয়েটিনিনের যে মানে যে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টের যে ভ্যালু, সেটা আন্ডার এস্টিমেট হয়। ওকে, ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্ট এটা দরকার নেই করার। ইউনিট দেখো, ইউরিন ক্লিয়ারেন্স টেস্টের নরমাল ভ্যালু কিন্তু 125 ml per minute। ওকে, এবারে প্রোটিন, ইউরিয়া, নরমাল ইউরিনের সঙ্গে আমাদের কতটা প্রোটিন বেরোয়? দেখো কিছু কোশ্চেন আমি দেখাচ্ছি এখান থেকে। Normal excretion of protein in urine per day is less than 100 mg, less than 250 mg, less than 150 mg, less than 300 mg। কোনটা কারেক্ট হবে এখানে? গুড, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। লেস দেন 150 mg প্রোটিন প্রত্যেক দিন আমাদের ইউরিনের সঙ্গে বেরোয়। যদি এর বেশি বেরোয় তখন তাকে বলা হয় প্রোটিন ইউরিয়া, যদি বেশি বেরোতে শুরু করে পার ডে। পুরো 14 নম্বর কোশ্চেনটা দেখো। নরমাল ভ্যালু অফ অ্যালবুমিন ইন ইউরিন ইজ, কি হবে? A less than 150 mg per liter, less than 25 mg per liter, less than 25 mg per dl, less than 300 mg per liter। একটা জিনিস খুব ক্লিয়ার করে রাখতে হবে, আমি বলে দিই ব্যাপারটা। ইউরিন প্রোটিন যেটা আমি বলছি, দেখো ইউরিন, এটা অনেকেরই কনফিউশন হয়। ইউরিন প্রোটিন অনেক রকম প্রোটিন নিয়ে তৈরি, এর মধ্যে কি থাকে? অ্যালবুমিন, তারপর ট্যাম, ফসফল প্রোটিন, এই দুটো মেন থাকে, আরো কিছু প্রোটিন থাকে, আরো অনেকগুলো প্রোটিন থাকে। ঠিক আছে, এই ইউরিন প্রোটিনের মধ্যে যে 150 আমি বলছি, এই 150-এর মধ্যে অ্যালবুমিনও রয়েছে, ট্যাম ফসফরাসও রয়েছে, আবার কিছু গ্লোবুলিন প্রোটিনও রয়েছে। সেইটা নিয়ে 150 mg হচ্ছে পার ডে। কিন্তু এখানে যে কোশ্চেনটা বলছে নরমাল ভ্যালু অফ অ্যালবুমিন ইন ইউরিন, মানে একটা ইউরিনের মধ্যে নরমাল শুধুমাত্র অ্যালবুমিনের ভ্যালু কত সেটা বলেছি, সেটা বলেছি। সেই ভ্যালুটা হচ্ছে জেনারেলি কত হয়? 1 থেকে 25 mg পার লিটার। ঠিক আছে, ওই জেনারেলি কি হয়, জেনারেলি লেস দ্যান 25ই হয়। তাহলে এখানে নরমাল ভ্যালু অফ অ্যালবুমিন ইন ইউরিন কত হলো? লেস দ্যান 25 mg পার dl। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, যখন এই ভ্যালুটা, যখন এই অ্যালবুমিনের ভ্যালুটা কত হলে সেটাকে আমরা মাইক্রো অ্যালবুমিনিউরিয়া বলি। এই ভ্যালুটা কত বাড়লে বা কত হলে সেটাকে আমরা বলি the patient is suffering from
মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া, সেই ভ্যালুটা কত? মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া সেই ভ্যালুটা কত? মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া তখনই আমরা বলবো যখন আমাদের ইউরিনের সঙ্গে 30 থেকে 300 মিলিগ্রাম অ্যালবুমিন সিক্রেট হচ্ছে, তখন আমি বলছি যে মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া। তাহলে ডোন্ট গেট কনফিউজড, ঠিক আছে? এখানে কিন্তু কোনো রকম ভাবে কনফিউজ হলো না, বুঝতে পারলাম? তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলবো, আমার নোটে সব দেওয়া রয়েছে, নোটটা দেখে নেবে, নোটের মধ্যে সব দেওয়া রয়েছে, একবার পড়ে নিলেই বুঝতে মনে থাকবে। দিস কন্ডিশন ইজ কল্ড মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া। ওকে, তাহলে মোটামুটি এইগুলো পড়ে নিলে আর কোনো রকম কোশ্চেন এর বাইরে আশা করি আসবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন আসতে পারে এখান থেকে, সেটা হচ্ছে ইউরিনারি কাস্ট। ইউরিনারি কাস্ট কোন প্রোটিন দিয়ে তৈরি? কি হতে পারবে? ইউরিনারি কাস্ট কোন প্রোটিন দিয়ে তৈরি হয়? ট্যান ফসফর প্রোটিন। ট্যান ফসফর প্রোটিন হয়ে গেল। তাহলে রেনাল ফিজিওলজি কমপ্লিট হয়ে গেল। আমি প্রত্যেকদিন একটা করে ফিজিওলজি চ্যাপ্টার পড়াবো, নেক্সট দিনকে পড়াবো ডাইজেস্টিভ সিস্টেম, আর তার সঙ্গে পড়াবো ম্যাথ। ঠিক আছে, বোঝা গেল? এই ছিল আজকের ক্লাস। এবার বলো, কারো কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন কোয়ারি আছে কিনা? এনি কোশ্চেন, এনি কোয়ারি? 7 তারিখে যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার যে পরীক্ষাটা রয়েছে, সেখানে সবকিছুই রয়েছে, ম্যাথ, জিকে, জিআই, জেনারেল ইংলিশ সবকিছুই রয়েছে। তো ম্যাথের ক্ষেত্রে যেগুলো করিয়েছি সেগুলো করে যাবে। আর জেনারেল জিকের জন্য যেটা করবে সেটা হচ্ছে এই ইনফরমেশন গুলো গুগলে পাওয়া যাবে যে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড, এই যে অর্গানাইজেশনটা, এই অর্গানাইজেশনটা সম্বন্ধে পড়ে যায়, কবে এটা এস্টাবলিশ হয়েছে, কবে কি হয়েছে, এটার নোট আমি একটা দিয়ে দেবো, ঠিক আছে? এটার একটা নোট করে কিছু ইনফরমেশন আমি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তাহলে অনেক সময় আসতে পারে এই অর্গানাইজেশনের যে এক্সাম গুলো হয়, অনেক সময় এগুলো আসতে পারে যে কবে কি হয়েছে, না কবে প্রতিষ্ঠা হয়েছে, বা কবে এস্টাবলিশমেন্ট হয়েছে, এগুলো অনেক সময় আসতে পারে, সেগুলো দেখে যাবে তুমি। আর সাবজেক্টের যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো সব পড়াচ্ছি আমি বা পড়িয়েছি আগে, সাবজেক্ট গুলো ভালো করে দেখতে হবে। আর ম্যাথ আর জি, ম্যাথ জিআই একদম লাস্টে করবে। আগে সাবজেক্ট ইংলিশ, ইংলিশ থেকে কি থাকবে? ইংলিশ থেকে থাকবে অ্যান্টোনিম, সিনোনিম, ওয়ান ওয়ার্ড, ফ্রেজ, এইগুলো থাকতে পারে। যদি মনে হয় যে জানো না, সে করার দরকার নেই। একটা জিনিস চেষ্টা করতে হবে, সাবজেক্ট, জিআই, ম্যাথ, এইগুলো কিন্তু যেন কোনোভাবে মিস না হয়। একদম যতগুলো কোশ্চেন দিয়েছি ততগুলোই যেন করতে পারো। এবার যদি জিকে যদি জানাশোনার মধ্যে কিছু আসে তাহলে করবে। ইংলিশ অনেক সময় ইংলিশ ইজি, অনেক সময় দেয় সিনোনিম, অ্যান্টোনিম বা যেগুলোর কথা বললাম আমি। যদি মনে হয় যে করতে পারবে করবেন, না হলে পড়ার দরকার নেই, আন্দাজে কোনো উত্তর দেওয়ার দরকার নেই। আন্দাজে উত্তর দিলেই কিন্তু সেই বলেছিলাম 75% চান্স থাকে কিন্তু ভুলে যাবে। তাহলে যেগুলো জানবে না সেগুলো করার দরকার নেই, একদম 100%। ঠিক আছে? আর কিছু ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি, সেগুলো দেখে নেবে। সেগুলো দেখলে মোটামুটি আশা করি যা পড়িয়েছি সেগুলোর মধ্যে কিছু না কিছু পাবি। ঠিক আছে? ওকে, তাহলে আজকে শেষ করলাম। আবার পরের ক্লাস নেবো শুক্রবার দিন।